ডক্টর জাবিন, আপনার কাছে আহ, আহ, একই জিনিস মনে হয় কিনা যেটা মাসকাত ভাইয়ের মনে হচ্ছে, যেহেতু জুলাই আন্দোলন, বিপ্লব, গণ অভ্যুত্থান সেগুলি নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্বের মাধ্যমে যার যেই সরকার ক্ষমতায় আসছে সেই সরকারকে আমরা বেশি সমালোচনা করছি? কেন আমি আপনাকে এই প্রশ্ন করছি, আপনি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে আপনি কনভিন্সি না যে আপনি নির্বাচন সুষ্ঠু হবে, আপনি সরকার ও নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারছেন না, এই নির্বাচন ঘিরে নিরাপত্তা লেভেল প্লেইং ফিল্ডও আপনার কাছে ভালো মনে হচ্ছে না। অন্য সব কিছু আমি বাদ দেই, নির্বাচনের প্রসঙ্গও যদি আমি বলি, এই সরকারের প্রতি মাসকাত ভাইয়ের যেরকম আস্থা, সেই আস্থা আপনার কেন নাই বা আছে কিনা? আর আরেকটা জিনিস, আমি আরেকটা মতামত একটু পড়তে চাই। ওয়ার আর ইউ E9P, উনি বলছেন দিন দিন আপনি কি খারাপ সাংবাদিক হয়ে যাচ্ছেন নাকি? আপনি মনে হয় গণতন্ত্র চান, খিলাফত চান না। ঠিক আছে, এটা ডক্টর জাবিন আপনি যদি বলেন। আহ মাসকাত ভাই আমার অনেক পছন্দের একজন মানুষ, এবং ওনার পর্যালোচনা বা ওনার মতো জ্ঞান দিয়ে আমি হয়তো দেখি না, কিন্তু আমি যতটুকু দেখেছি গত 1.5 বছরে আমার এই নির্বাচন কমিশন, আমি যেটা বলছিলাম, আহ, আসলে আমার আস্থা নাই। কারণ আপনি এই নির্বাচন কমিশনকে আমি বিগত 3টা নির্বাচন কমিশন থেকে আমি আলাদা করতে পারি না। এবং এই অন্তর্বর্তী সরকারের সমালোচনা যতটুকু করি সেটা প্রাপ্য, এমন না যে আমরা খুব বাড়ায়, আমি অন্তত বাড়ায় বলি না, যতটুকু করছে তার থেকেও মনে হয় অনেক কম, এবং অনেক পরে গিয়ে আমি সম্ভবত সমালোচনা শুরু করেছি। কারণ এই নির্বাচন কমিশনের নিয়োগ, এবং সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো, যে এই নির্বাচন কমিশনের আপনার জবাবদিহিতা নাই। আমরা এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে, এতগুলো মানুষের জীবনের পরে আমরা যে নির্বাচনটা পেতে যাচ্ছি, নিঃসন্দেহে আমরা যেরকম অনুষ্ঠানের আগে বা শুরুতে বলছিলাম যে এবার নির্বাচনটা খুবই কম্পিটিটিভ এবং খুবই প্রাণবন্ত, অনেক মানুষ এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, সব ঠিক আছে, মানে আসলেই এই নির্বাচনটা প্রাণবন্ত হতে যাচ্ছে। কিন্তু নির্বাচনটা ইসি কতটুকু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে, এবং এই সরকার বিশেষ করে 2টা ভোট আছে এবার, এবার কিন্তু স্পেশাল একটা মুহূর্ত বা সময়, তারা এটাকে কিভাবে ম্যানেজ করবে, তারা কিন্তু এরকম সিমটম, মানে কনভিন্সিং সিমটম কিন্তু দেখায় নাই। শেরপুরে যে ঘটনাটা হলো, এই ঘটনায় এক পক্ষ দায় দিয়ে কিন্তু সেই ওসি ইউনোকে প্রত্যাহার করলো প্রশাসন। তাহলে সামান্য একটা সভাতে যদি চেয়ারে মারামারি লেগে একজন নিহত হন, সেক্ষেত্রে পুরো নির্বাচনটা, বিশেষ করে 17 বছরের পরে যে নির্বাচন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে যে কেউ ক্ষমতায় মানে জিততে চাইবে ভোটে, সো তারা সেই ভোট কেন্দ্রগুলো কিভাবে সামলাবে, ভোটারদেরকে কিভাবে সামলাবে, সময়টা কিভাবে সামাল দিবে, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা, এটার জন্য ডক্টর আমার জাবিন, বাংলাদেশে যে সময় ইলেকশনটা এরকম একতরফা ইলেকশন না হয়েছে, মানে 2014 সালে তো 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, 2018 সালে আমরা একটা অন্যরকম নির্বাচন দেখছি যেখানে মধ্যে রাতের ভোট দিনের ভোট আমরা যাই বলি, ঘটনা যেটা হয়েছে 35,000 আওয়ামী লীগের বিপক্ষে যারা 35,000 ভোটের পোলিং এজেন্ট ছিল তাদেরকে আসলে 32,000 বা 33,000-এর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছিল। 2024 সালের ইলেকশন আমি নিজেই ওইখানে আবারও উপস্থিত থেকে দেখেছি যে আসলে এটার ভোটের ব্যাপারে কোনো উৎসাহ ছিল না, সেটা একটা অন্য জিনিস। কিন্তু এর আগের নির্বাচনগুলিতে আমরা কিন্তু নির্বাচনকালে সহিংসতা যেরকম দেখেছি, এবারেও কি আপনি একই রকম সহিংসতা দেখছেন, নাকি যেই আতশকাচের কথা মাসকাত ভাই বলতেছিলেন যে আমরা এই সরকারকে সমালোচনা করার জন্য খুব মুখিয়ে আছি, কিছু হইলেই দোষ ধরার জন্য তালে আছি, সেটা করতেছি? না, খুব বেশি আমার মনে হয় না যে মানে বাড়ায় তাদের সমালোচনা করা হচ্ছে সরকারের। আমার মতে যে যতটুকু দেখা যাচ্ছে, যতটুকু ব্যর্থতা দেখা যাচ্ছে, ততটুকু সমালোচনাই হচ্ছে। আপনি এই হাদির মৃত্যুকে যখন নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার যখন বিচ্ছিন্ন ঘটনা বলে, আপনি কিন্তু সেখান থেকে তাদের একটা মনোভাব বুঝতে পারেন। আর এটা এইবারের সরকারের উপর কিন্তু, যদিও বলে অনেক ভাগ সরকারের ভিতরে, কিন্তু 2টা বড় দলেরই কিন্তু প্রভাব আছে এবং কন্ট্রোল করছে। এটা একদম অনেকটা প্রকাশ্যে বের হয়ে যায় যখন যে দিকটা ভারী হয়, প্রভাবের মাত্রা ভারী হয়, তখন ওই ঘটনা বা ওই প্রসঙ্গটা ওই দিকে হেলে পড়ে। সো এইবারের নির্বাচনে সরকার চাপে আছে রাজনৈতিক দলগুলোর, এবং ইসি তো আরো বেশি। সো এই আপনার ডক্টর জাবিন, আজকের যে ডক্টর জাবিন, আমি একটু একটু আমি আমি শেষ একটু করি। আমি একটু জানতে চাই না, মাঝখান থেকে একটু বলেন যে আপনি যে বললেন যে হাদির মৃত্যু নিয়ে নির্বাচন কমিশন বলেছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, কি বলা উচিত ছিল আসলে বলেন তো আমাকে একটু, কি বলবে? না, বিচ্ছিন্ন বলবে যে এটাকে বিচ্ছিন্ন অর্গানাইজড ক্রাইম?
বিচ্ছিন্ন ঘটনা মানে এটা একটা অগুরুত্বপূর্ণ হয়েছে না, ব্যাপারটা। বিচ্ছিন্ন মানে অগুরুত্বপূর্ণ হাদির না, মৃত্যু, আমি একটু শেষ করি। বিচ্ছিন্ন হ্যাঁ মানে না, অগুরুত্বপূর্ণ অবশ্যই না। অবশ্যই, না না খালেদ ভাই, আপনি ওনার ভিডিওটা আপনি আবার বের আবার করে দেখছি, আমি দেখবেন। দেখছি, আমার কাছে মনে হয় না যে উনি গুরুত্ব কম কিন্তু, দিচ্ছেন, আমার এটা মনে হয় হয়তো না গুরুত্ব আপনার কম কাছে দিচ্ছেন। মনে হয়েছে, জি। আমার কাছে কখনোই মনে হয় নাই, না আমার কাছে মনে হয় নাই। এবং উনি হাদির মৃত্যুটা এই গণ অভ্যুত্থানের পরে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, অবশ্যই বিশাল ব্যাপার। এবং এটার বিচার কখন হবে, আজকে 49 দিন সম্ভবত, তার এখন পর্যন্ত কোনো লক্ষণ নাই। এরকম একটা ঘটনাকে, এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডকে, দিনে দুপুরে এরকম একটা হত্যাকাণ্ডকে ঢাকার প্রাণকেন্দ্রে একজন রাষ্ট্রীয় মানে দায়িত্বে থাকা একজন মানুষ কখনো বিচ্ছিন্ন ঘটনা বলতে পারে না। এবং এটা থেকে কিন্তু তার মনোভাবটা বোঝা যায়। আমি আরেকটা কথা বলি, আপনারা এই যে মানুষের কথা কিভাবে বলছে, আপনি দেখেন 17 বছরে হাসিনা যা করেছে না করেছে, তার মুখের কথা কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিল। যে কয়েকটা এলিমেন্ট হাসিনার সাম্রাজ্যকে ফেলতে পেরেছে তার মধ্যে অন্যতম এলিমেন্ট ছিল তার মুখের ভাষা। এবং সেই 18ই জুলাই কিন্তু তার এই মুখের ভাষায় তার মানে ওই যে কফিনের শেষ পেরেকের মতো ছিল যখন সে রাজাকার ডেকেছে। তো আপনি কাকে কিভাবে অ্যাড্রেস করছেন, কি কথাটাকে কিভাবে বলছেন, এটা দিয়ে কিন্তু মানুষ এটা বুঝতে পারে। মানুষ তো মানে দুনিয়া আগাচ্ছে, মানুষও আগাচ্ছে, মানুষ তো আর সব দেখছে, দেখে এই প্রযুক্তির যুগে তো কোনো কিছু মানুষের থেকে অদেখা নাই। তাহলে উনি যখন এই কথাটা বলে, এবং শেরপুরের ঘটনাতে আজকে আমি ওদের সরকারের প্রেস ব্রিফিং দেখছিলাম, প্রেস উইং এর, তারা বলেছে যে এখানে অনেক মানুষ ছিল, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি মানে ফেঁসে না যায়। এখানে বিএনপির পক্ষ থেকে বলছে প্রশাসনকে জানানো হয়েছিল। এবং সামান্য বসা নিয়ে, ওখানে বসা নিয়ে যখন এরকম হবে, এটুকু কন্ট্রোল করতে না পারে, এটা কিন্তু আপনাকে একটা মেসেজ দেয়। ওকে, যে আমি ডক্টর জাবিনের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে জাতীয় নির্বাচনের দিনটি বাংলাদেশে উৎসবমুখর হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতোই এটা আশা করছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দর্শক এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা? শতকরা 60% বলছেন যে হ্যাঁ, শতকরা 40% বলছেন যে না। ডক্টর জাবিন, জুলাই মিত্র দলগুলোর বিবাদ ও সংঘাতে আমরা দেখেছি যে মানে আসলে তো চিনতে পারি না, বুঝি আর কি, মনে হয় যে এরা আওয়ামী লীগ। আমরা জুলাই মিত্র দলগুলির বিবাদ সংঘাতে আমরা সবচেয়ে বেশি আওয়ামী লীগের সমর্থকদের সবচেয়ে বেশি খুশি দেখতে পাচ্ছি। এছাড়া জুলাই আন্দোলনের ফসল এনসিপির ভাঙনও আওয়ামীপন্থীরা বেশ একটা সন্তুষ্টি প্রকাশ করেছে, ভুল করেছো বা এই করেছো সেই করেছো। অনেকেই বলছেন আপনাদের বল তলত্যাগ পরবর্তীতে এনসিপির সমালোচনার মাধ্যমে আসলে আওয়ামী লীগের ফিরে আসার পথ আপনারা তৈরি করে দিচ্ছেন। এইটা নিয়ে আপনি কি বলবেন? এটা বলার আগে আমি আরেকটু ওই যে আগের আলোচনায় যে হত্যাকাণ্ডগুলোর কথা বলছিলাম, আসলে ব্রাজিল আর্জেন্টিনা হোক আর যে কারণেই হোক, আপনি জানেন যে মানে বিগত কয়েকদিনের মধ্যে গুলশানে রড পড়ে একজন পথচারী মারা গেছে। তার দোষ ছিল সে জাস্ট বাসা থেকে বের হয়েছে। আদালতে সাক্ষী দিতে গিয়ে দুইজন প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেলেছে। কারণ বাজারে দুই ব্যবসায়ীকে মেরেছে। আমার কাছে কথাগুলো হচ্ছে যে এই হত্যাকাণ্ডগুলোকে আমরা যাতে, বা রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোকে আমরা যাতে নর্মালাইজ না করি। আমরা যখন বলবো যে ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে এটা হয়েছে বা এরকম নির্বাচন কেন্দ্রিক না, এটা তো সংঘর্ষ হয়, নরমালাইজেশন না, মানে এটা আপনারা তুলনা, না, মানে আমার এটা তুলনা যে বাংলাদেশে এরকম ঘটনা প্রথম নয়। সরকারকে আমরা বেশি সমালোচনা করতেছি কিনা, সরকারের উপরে বেশি দায় দিচ্ছি কিনা? কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনাটা এরকম না। আপনি কয়টা, আপনি জানেন বাংলাদেশে কতজন মানুষের জন্য কতজন পুলিশ আছেন, এবং পৃথিবীর যে কোনো সভ্য দেশে কতজন মানুষের জন্য কতজন পুলিশ থাকে? তো সেই ক্ষেত্রে এটা তো একটা ব্যাপারটা এরকম না যে আমরা অন্য কিছু প্রমাণ করতে চাচ্ছি যে সরকার ভালো। প্রশ্নটা এরকম যে অনেক তুচ্ছ কারণে বাংলাদেশ মানুষ মারামারি করে মানুষ মারা গেছে, যেটা সরকারের উপর সব দায় দিয়ে লাভ নাই। আসলে আমার প্রসঙ্গ ছিল শুধু এইটা। হ্যাঁ, সেটা হতে পারে যে অনেক তুচ্ছ কারণে। এবার এই শেরপুরের ঘটনাটাও এই চেয়ারে বসা নিয়ে, সামনে বসা নিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলোর জন্য সমালোচনা করা এবং দায় এই মানে তাদেরকে জবাবদিহিতার অধীনে রাখা, এই যে আমরা কথা বলছি, এটা রাখা উচিত এবং আরো বাড়ানো উচিত। আমি চাই না যে এই হাদির হত্যাকাণ্ডটা যাতে সাগররুনির হত্যাকাণ্ডের মতো না হয়ে যায়। আমার ভিতরে একটা ভয় আছে বা আশঙ্কা আছে যে হাদির হত্যাকাণ্ডটা এরকম হয়ে যাবে, মানে এভাবে ঝুলে যাবে আর কি। আমি এখনো সাগররুনির এই হত্যাকাণ্ডের বিচারের আশায় আছি। আপনার পরের ওই প্রসঙ্গে আসি যে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হচ্ছে। আওয়ামী লীগ না, আমার কাছে মনে হয় না। কারণ
এটা ঠিক, আপনি যে বললেন যে খুশি হয়েছে, সেটা ঠিক। 28শে ডিসেম্বর আমি এনসিপি ছাড়ার পর থেকে এমন অনেক মানুষ আমাকে সাথে আছি, পাশে আছি, শুভেচ্ছা জানিয়েছে, ভালো করেছো বলেছে, যারা গত 1.5 বছরে আমাকে হাই পর্যন্ত দেয় নাই, আমার কোনো খবরও রাখে নাই, বরং আমার থেকে দূরত্ব তৈরি করে ফেলেছে। এবং এগুলো আমি বুঝি বা সেন্স করতে পারি। সো হ্যাঁ ঠিক, এই যে মাসকাত ভাই যেরকম বলে সংস্কৃতির মামা চাচারা এরকম অনেকেই খুব খুশি হয়েছে যে হ্যাঁ আমরা যা বলেছিলাম তা হয়েছে, যে এটা এরকম। কিন্তু বিষয়টা এরকম না। এটা হচ্ছে, এবং এটা শুধুমাত্র জামাতের সাথে জোট করার কারণে যে অনেকে এখান থেকে সরে এসেছে সেটাও কারণ না। জামাতের সাথে জোটই কিন্তু একমাত্র কারণ না। এবং আওয়ামী লীগের ফিরে আসার পথ তো প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না? কারণ এইখান থেকে আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং আমি খুবই অপটিমিস্টিক এবং হোপফুল যে এখান থেকেই কিন্তু একটা এই তরুণদের একটা গণতান্ত্রিক শক্তি বের হবে। সেটা কিভাবে হবে, কখন হবে, সেটা সময়ই বলে দিবে। কিন্তু এই খালি জায়গাটা, যে দুইটা দলের বাইরে আমরা কেন রাজনীতিতে এসে একটা তৃতীয় শক্তি হতে চাইলাম, কারণ গত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে যত ব্যর্থতা আছে, স্বৈরাচারের যত উত্থান আছে, বাংলাদেশে যত বৈষম্য, অর্থনীতিতে যত পিছিয়েছে, সবকিছুর দায় কিন্তু এই বড় রাজনৈতিক দলগুলো নিতে হবে। এবং তাদের যে ক্ষমতায় গেলে টিকে থাকার এবং নিজেদের কে ক্ষমতাবান করার এবং নিজেদের সাম্রাজ্য করার যে একটা টেন্ডেন্সি এত প্রবল, এটা বাংলাদেশের মানুষকে এতিম করেছে। সো আমরা কিন্তু ওই তৃতীয় শক্তিটা হতে চেয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পরে, এবং আমরা এখনো সেটা হতে চাই। এবং এই আবেদনটা সমাজ থেকেই আছে, রাজপথ থেকেই আছে, রাষ্ট্র থেকেই আছে, যেন বাংলাদেশই বলছে যে আমাকে একটা নতুন অভিভাবক দাও। সো এই খালি জায়গাটা পূরণ হবেই, এটা আমরা করি বা অন্য কেউ করুক, এবং এটা এই পূরণ হওয়ার শুরুটা জুলাইয়ের পরে হয়েছে। সো ওই পুরনো জিনিস ফিরে আসা আমার কাছে মনে হয় না যে আমাদের পদত্যাগের মধ্যে দিয়ে বা আমাদের কোনো দল ছেড়ে আসার মধ্যে দিয়ে হবে। আমি যে কারণে দল ছেড়েছি, আমার কাছে মনে হয়েছে ঠিক যে কারণটাতে আমি রাজনীতি করতে আসছিলাম, এই কারণটা এই দলে করলে সেটা এখন টাইম নষ্ট হবে, সময় নষ্ট হবে। আমার কাছে মনে হয়েছে আমি এই এফোর্টটা আমি অন্যভাবে দিব। তাহলে আমি ওই যে বারবার আমি যেটা বলছি যে আমি যত তাড়াতাড়ি ভুল ট্রেন থেকে নামবো, তত আমি গন্তব্যের কাছাকাছি থাকবো, আমি অনেক দূরে সরে যাব না। সো আমার কাছে মনে হয়েছে যে এই চেষ্টাটা আমার জারি থাকবে, আরো বেশি ভাবে হয়তো এখন জারি থাকবে, কিন্তু এটা কোনোভাবে এটা ব্যর্থতার দিকে না, এটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম কখনোই আমি মনে করি না। কোন জায়গায় আপনার কথার সাথে যারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল তাদের কথা কোথায় মিলে যায়, সেই জায়গাটা থেকে আমি আপনাকে একটু পড়ে শোনাই। মানে কোথায়, মানে আপনার স্পিরিটটা নিয়ে আমাদের দর্শকরা একমত আছেন, সবাই বলছেন যে আপনি ঠিক পথে আছেন। তারপর আপনার ফেসবুক থেকে আমি একটু পড়ি। হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শামীম ওসমান। এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এক একজন উদ্ধত বেয়াদব বের হয়েছে, এক একজনের বক্তব্য দেখতেছি আর নিজেকে বিশ্বাস করাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের গর্ব থেকে কোন লেভেলের ধান্দাবাজ এবারে নির্বাচনে অংশ নিচ্ছে। কথা বলার সময় অহংকার, এই দাম্ভিকতা পরিষ্কার প্রমাণ এদের দৈন্যতা সম্পর্কে, মানুষ হিসেবে তাদের অবস্থান সম্পর্কে। আমি নিশ্চিত শেষ প্যারা যারা পুরনো চাঁদাবাজার ধর্ম ব্যবসায়ী তারা না, নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেইমান আর প্রতারক। বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগছে, এরা 1.5 বছরে এই পর্যায়ে চলে গেছে। সেম সেম সেম। আপনি কি কিছু বলবেন? এই জায়গাটা হ্যাঁ অবশ্যই, এই পুরো পোস্টটা পড়লেই আপনি বুঝবেন যে এই কথাটা আমি সামগ্রিকভাবে বলি না, নিশ্চিতভাবে কয়েকজনকে বলেছি। এবং আপনারা দুইজনই এখানে আমার সাথে যারা আছেন অনেক অভিজ্ঞ আপনারা। আমি হয়তো জুলাই গণ অভ্যুত্থানকে দেখে বা লাস্ট 1 দশক দেখে আমি বিবেচনা করি, আপনারা পুরো সময়টা আমার থেকে দ্বিগুণ বেশি সময় দেখে আপনারা কম্পেয়ার করতে পারেন। কোনোভাবেই নতুন কারো, আমার পুরনো যা আছে এটা তো আছেই, এটা আমি তো এখানে তাদের সমালোচনা করে আমি টিকে থাকার জন্য আসি নাই, আমি নতুন কিছু অফার করতে আসছি। আপনি যখন আপনার নতুন ইশতেহার বলবেন, আপনি যখন আপনার নতুন সম্ভাবনার কথা বলবেন, আপনি দেশের জন্য কিভাবে পরিবর্তন করেন সেটা বলবেন, আপনি কখনো ওই একই ভাষায় বলতে পারেন না। আপনি যখন ভিকটিম, আপনি যখন মজলুম, আপনাকে সেটা জনগণের সাথে কানেক্ট করতে হবে। আপনি দেখেন এই আমার এই পোস্টটাতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আমি জুলাই গণ অভ্যুত্থানের যে প্রতিনিধি হবে এই নির্বাচনে, সে মানুষের সাথে কোন একটা গোষ্ঠীর হয়ে যাবে না। তার মুখের ভাষা, তার চাল চলন, তার ভাবভঙ্গি কখনো পুরনোকে আমাকে মনে করায় দিবে না। এবং আপনারা যারা জুলাই গণ অভ্যুত্থান দেখেছেন, এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে যারা এই আন্দোলন সফল করেছিল তারা বাসায় ফিরে গেছে,
এবং তারা বাসায় ফিরে গিয়ে কিন্তু তারা দেখছে যে এরা কি করছে আমাদেরকে, আমাদের জন্য আমাদের কথাগুলো বলছে কিনা। তাহলে আমি যখন এদের কথা না বলে আমি ওই পুরনোদের কাছে আত্মসমর্পণ করব এবং পুরনোদের নিয়মে আমি ঢুকে যাব, তখন এখানে আসলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয় না। আমরা যারা ছাত্র ছিলাম না, আপনার কাছে কি এই মনে আন্দোলনে হয় অংশ যে নিয়েছি, আমি একদম সরাসরি প্রশ্নটা করি, আপনার কাছে কি মনে হয় যে এই গাড়িটাতে চললে সবাই খারাপ ড্রাইভার হয়ে যাচ্ছে, এটা কি গাড়িটার দোষ নাকি এই গাড়িটার মানে মানে ড্রাইভারের দোষ? আমরা কি এটা কি কার দোষ দিব যে আপনি আপনি এটা বলছেন মানে এর চেয়ে বেশি কথা আর কিভাবে বলা সম্ভব যে মানে কোন লেভেলের ধান্দাবাজ এবার নির্বাচনে অংশ নিচ্ছে? আপনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তো আছে কিন্তু নীতি শিক্ষা মূল্যবোধ আদর্শে ঘোড়ার ডিম নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না এরা কি পরিমাণ অসহযোগ্য। ঘৃণা কামাইতে 1.5 যুগ লাগছে বাকিদের, এদের 1.5 বছরে ওই পর্যায়ে চলে গেছে। মানে স্পষ্ট কিন্তু আপনার প্রতিটা শব্দের মধ্যে কিন্তু এটা স্পষ্ট আপনি কাদেরকে বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন। এইটা কি আসলে যে স্টিয়ারিং সিটে বসছে বলে মানে মানে যেহেতু তারা একটু ক্ষমতার স্বাদ পাচ্ছে বা ক্ষমতার কাছাকাছি চলে গেছে, সে ক্ষমতার ভিতরে ছিল সেই জন্য এটা এরকম হয়েছে, নাকি তারা ব্যক্তি মানুষ জন্য এরকম হয়েছে? কিসের জন্য? দুটোই দায়ী, কারণ এখানে সিস্টেম অনেক বড় দোষ আমি এটার দিব। কারণ হচ্ছে আপনি আহ, হঠাৎ করে আপনি আশা করতে পারেন না যে সবাই ফেরেশতা হয়ে যাবে এবং আমরা বাংলাদেশটা বেহেশত হয়ে গেছে, কখনোই না। এবং এই তরুণদেরকে যাতে কি বলে মানে দাঁড়াতে না পারে, তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা যাতে আরেকটা থার্ড ফোর্স হতে না পারে, এই জন্য অনেকগুলো এলিমেন্ট এস্টাবলিশমেন্টে কাজ করেছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যেসব যারা এটাতে গা ভাসিয়ে দিয়েছে, যারা এটাতে মিশে গেছে, তারাই দেখা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে মানে এস্টাবলিশ করছে, সিস্টেমই তাদেরকে এস্টাবলিশ করছে যে দেখো ওরা তরুণ ছিল, ওরা কিন্তু এখন আমাদের সাথে, বা ওরা আমাদের মতোই কথা বলছে। এবং এখানে আপনি স্টিয়ারিং এ যে বসে আছে, কে এই সিস্টেমই কিন্তু ঠিক করে স্টিয়ারিং এ কাকে বসাবে। এটা আপনারা আমার থেকে আরো বেশি ভালো, স্টিয়ারিং এ কে বসবে এটাও কিন্তু এই সিস্টেমটাই ঠিক করে দেয়। এবং এই সিস্টেমটা তো পলিউটিটি, এবং এটা আমরা আশা করেছিলাম যে জুলাইয়ের পরে যে শক্তিটা দাঁড়াবে, তারা এই স্টিয়ারিং ও বসবে না, এই পুরনো সিস্টেমে এই গাড়িতেই উঠবে না, তারা তাদের নতুন ভাবে যদি হাঁটতে হয় হাঁটবে, গাড়িতে উঠবে না, হেঁটে আস্তে আস্তে সেই পথ পাড়ি দিবে। কিন্তু ওই ভুলটা ওখানে হয়ে গেছে যে এই গাড়িতে উঠে গেছে এবং ওই স্টিয়ারিং এও তারা ওই ভুল মানুষটাকে বসাতে পেরেছে। কালকে একজনকে বলতে শুনলাম, আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি, যে তারা আসলে বুলেটকে ভয় পায় নাই কিন্তু টাকার কাছে। হাওয়েভার গাড়ি প্রসঙ্গে যেটা বলতেছিলাম যে এনসিপি যখন তৈরি হচ্ছে মাসকুদ ভাই, তখন আমি গাড়ি প্রসঙ্গে একজনকে জানতে চাইছিলাম যে এই গাড়ি, উনি বলছেন যে আমাকে এরকম গাড়ি দেওয়ার মতো আপনার কত 1000 খালেদ মহিউদ্দিন আছে, যে এরকম হাজার হাজার খালেদ মহিউদ্দিন আছে যারা আমাকে এরকম গাড়ি দিতে পারে। হাওয়েভার আমি মাসকুদ ভাই আপনার কাছে জানতে চাইবো যে ভোট যত ঘনিয়ে আসছে বিএনপি ও জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা কোথাও সংঘাতের দিকে যাচ্ছে। আমি পুরনো বিপরীতে আওয়ামী লীগের ভোটারদের মন জয়ও মানে দলের মানে বিএনপি বা জামায়াতের মতো দলের শীর্ষ নেতারা পর্যাপ্ত মানে মানে বক্তৃতা দিচ্ছেন নানা ধরনের। ফলাফল নির্ধারণে আওয়ামী লীগের ভোটাররা কতটা ফ্যাক্টর, নৌকার ভোটাররা কেন্দ্রে যাবে কিনা আপনি কি মনে করেন মাসকাত ভাই? যে আল মিলকিয়া আত্তাম্মা, পরিপূর্ণ কমপ্লিট ওনারশিপ তাকে দিয়ে দিতে হবে। এমনটা করা যাবে না যে এই সাইকেল কিছুদিন আপনি ইউজ করেন, আবার তার প্রয়োজন হলে তাকেও ব্যবহার করতে দেন আর বলে রাখলেন যে এটা তোমাকে দিলাম না। এটা যখন তাকে আপনি দিয়ে দিবেন, তাকে যখন পরিপূর্ণ মালিক বানিয়ে দিবেন, এরপরে ওই জিনিস আপনি আর ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ জাকাত যেটা দিয়ে দিতে হয় ওইটা পরিপূর্ণ মালিক বানিয়ে দিতে হয়, পরিপূর্ণ ওইটার ওনারশিপ যাকে আপনি দিবেন তাকে দিয়ে দিতে হবে। এবং আমরা আগেও বলেছি যে জাকাতকে প্রেসক্রাইব করার বা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা। অর্থাৎ আমাদের শহরের এক পাশে থাকবে 5 তারকা বিল্ডিং, আরেক পাশে বস্তিতে লোকজন না খেয়ে থাকবে, রাস্তার এক পাশে 5 তলা আরেক পাশে গাছতলা, এটা ইসলাম চায় না। বরং ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যাক, সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণভাবে বেঁচে থাকুক। এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বলা হয়। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে গোটা বিশ্বের প্রায় 95% অ্যাসেটের মালিক হচ্ছে পৃথিবীর মাত্র 5% লোক। মানে এই পৃথিবীর মাত্র 5% লোকজন বা ফ্যামিলি পৃথিবীর 95% অ্যাসেট বা সম্পদগুলোর ওন করছে বা মালিক তারা। এভাবেই কিন্তু পৃথিবীতে এই দারিদ্র বৈষম্য বা মানবিক বৈষম্যগুলো তৈরি হয়েছে। এজন্য সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দিকটা ইঙ্গিত করে বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম,
ইসলাম চায় যে সম্পদ যেন আমাদের কারো মাঝে কুক্ষিগত হয়ে না থাকে, বরং সম্পদের তারল্য যেন সবার কাছে পৌঁছে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা। অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্রতা বিমোচন করবার জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরণ কাজ করে গিয়েছেন। এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাইতেন। সুনানে আবু দাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহা চাই, আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহা চাই, আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানাহা চাই। তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে, বরং এটা থেকে পানাহা চাইতে হয়। এবং এটা থেকে কিভাবে আপনি দারিদ্র সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন, কিভাবে আপনি স্বাবলম্বী হবেন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কিভাবে করবেন, সব সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছে। তাহলে আমরা জাকাত যে দিব, এটা কিভাবে, কোন ওয়েতে দিলে এটা বেশি ইফেক্টিভ হবে এবং প্রোডাক্টিভ হবে, এ ব্যাপারে আমরা জানবো। জাকাত দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যাকে আপনি দিবেন তাদের রেগুলার নেসেসিটি বা দৈনন্দিন যে সমস্যা, এই সমস্যা ফুলফিল করার জন্য জাকাত দেওয়া যায়। যেমন জাকাত দিয়ে জামা কাপড় দেওয়া যায়, এতে জাকাত আদায় হবে ইনশাআল্লাহ। পাশাপাশি খাদ্যদ্রব্য, মানুষের খাবারের যে চাহিদা, এটা মেটানোর জন্য জাকাত দেওয়া যায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য যে ঔষধ লাগে, এগুলো দেওয়া যায়, কারণ এগুলো ডেইলি বেসিসে মানুষের লাগে। জামা কাপড় লাগে, খাবার লাগে, চিকিৎসার জন্য ঔষধ লাগে। তো আপনি যদি জামা কাপড় দিয়ে কোনো গরিব মানুষকে জাকাত আদায় করেন, বা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেন, বা ঔষধ দিয়ে আদায় করেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি রেগুলার নেসেসিটিগুলো ফুলফিল করার চেষ্টা করেছেন, আদায় হবে ইনশাল্লাহ। কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে সবচাইতে ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ ওয়ে হচ্ছে যদি আপনি পার্মানেন্ট সলিউশন করে দিতে পারেন। কারণ আমরা বলেছি যে জাকাতের মূল উদ্দেশ্য, জাকাতকে প্রেসক্রাইব করার আসল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন। তো সেটার জন্য আপনি পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা যদি করেন, কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দিতে পারেন, সেটা বেশি ইফেক্টিভ। লেটসে একজন মহিলা প্রায় জাকাত যেখানে বিতরণ হয় সেখানে এসে লাইনে দাঁড়ায়, জাকাত নিয়ে যায়। আপনি জানতে পারলেন যে এই মহিলাটা ভালো সেলাই করতে পারে, কাঁথা সেলাই করতে পারে, কাপড় সেলাই করতে পারে, অর্থাৎ একজন দর্জি যে কাজ করতে পারে, এই মহিলা এই কাজ করতে পারে। আপনি চাইলে আপনার জাকাতের টাকা দিয়ে তাকে একটি সেলাই মেশিন কিনে দিতে পারেন, যে সেলাই মেশিন দিয়ে এই মহিলাটি দর্জির মতো কাজ করবে, কাঁথা সেলাই করবে, কাপড় সেলাই করবে, এবং এখান থেকে যে উপার্জন তার হবে এটা দিয়ে তার ফ্যামিলি চলবে। সে আর অন্য কারো কাছে যে হাত পাততে হবে না, লাইন ধরতে হবে না। আপনি কোনো একটা গরিব ইয়াং ছেলেকে কম্পিউটার কিনে দিতে পারেন, একটা ছোট ফটোস্ট্যাট মেশিন কিনে দিতে পারেন। বাজারে কিন্তু এগুলো প্রায়ই লাগে, ফটোকপি করার জন্য প্রতিদিন লাগবে। সে এটা দিয়ে উপার্জন করে করে স্বাবলম্বী হলো। কিংবা কোনো গরিব ফ্যামিলির এমন যদি কোনো ছেলে থাকে যে সিএনজি চালাতে পারবে, অটো রিক্সা চালাতে পারবে, তাকে আপনি সিম্পলি জাকাতের টাকা না দিয়ে একটা অটো রিক্সা কিনে দিতে পারেন, সিএনজি কিনে দিতে পারেন, যেটা চালিয়ে সে তার ফ্যামিলিকে সে ফ্যামিলির জন্য উপার্জন করবে, তারা এটা দিয়ে সারভাইভ করতে পারবে। কিংবা আপনারা হাঁস মুরগির খামার বানিয়ে দিতে পারেন, গরু ছাগল কিনে দিতে পারেন, অস্ট্রেলিয়ান গাভী কিনে দিলে এই অস্ট্রেলিয়ান গাভীর দুধ বিক্রি করে একটা ফ্যামিলি চলতে পারবে। অথবা বাংলাদেশে এমনও দেখা যায় যে কিছু ছেলেপেলে আছে যারা কিছু দূর পড়াশোনা করার পরে তারা আর পড়াশোনা করতে চায় না। তাদের মধ্যে একটা বাতিক ওঠে যে তারা বিদেশে যাবে, মানে অন্যান্যদেরকে দেখে যে তারা কাজ করে বিদেশে যে টাকা উপার্জন করছে, তো তাদেরও খুব ইচ্ছা যে তারা দেশের বাইরে যাবে, সেখানে যে কাজ করবে। তো তাদের দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি চাইলে আপনার জাকাতের টাকা দিয়ে তাকে কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠাতে পারেন, এবং এর মধ্য দিয়ে তার ফ্যামিলিটা কিন্তু উঠে গেল, তার কর্মসংস্থানের ব্যবস্থা হলো, সে স্বয়ংসম্পূর্ণ হলো, সে স্বাবলম্বী হলো। ওই ফ্যামিলি আর জাকাত নেওয়ার জন্য কোথাও লাইন ধরবে না। অর্থাৎ এমনভাবে জাকাত আমাদের দেওয়া উচিত যেটার মধ্য দিয়ে দারিদ্রতা বিমোচন হবে, মানুষ স্বাবলম্বী হতে শুরু করবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং জাকাত গ্রহীতার সংখ্যা কমতে থাকবে। অর্থাৎ এমন কোনো কাজের ব্যবস্থা তাদেরকে করে দেয়া, তারা যেন তাদের নিজেদের দায়িত্বটা নিতে শিখে, তারা যেন অন্যের কাছে যে হাত না পাতে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। ইসলামের নিচের হাতের চেয়ে উপরের হাতের মর্যাদা বেশি। নিচের হাত কোনটা? যেটা নেয়, যে হাত মানুষের কাছে হাত পাতে, টাকা চায়। আর উপরের হাত কোনটা? যিনি দেয়, তার হাতটা সবসময় উপরে থাকে, যিনি নেয় তার হাত নিচে থাকে। তো ইসলাম বলেছে নিচের হাতের চেয়ে উপরের হাত শ্রেষ্ঠ।
এই সেন্সটা যেন আমরা আমাদের লোকদেরকে শেখাতে পারি যে মানুষের দুয়ারে দুয়ারে যে চাওয়া এটা নিজের আত্মসম্মানকে খাটো করা হয়, বরং আপনার পক্ষে যেটা সম্ভব সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করা বা কোনো ছেলে যদি অটো চালাতে পারে সেটা করা, অর্থাৎ এমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেটা দিয়ে তার নিজের ফ্যামিলির দায়িত্ব সে নিজেই নিতে পারবে। এটাকে বলে পার্মানেন্ট সলিউশন, মানে স্থায়ী সমাধান। তো এজন্য এই দীর্ঘ জাকাতের আলোচনার শেষে আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমরা রেগুলার নেসেসিটি ফুলফিল করার চেয়ে আমরা যদি পার্মানেন্ট সলিউশন করে দিতে পারি সেটা খুব জরুরি। কিন্তু এক্ষেত্রে মনিটরিংয়ের বিষয় আছে, অর্থাৎ একজনকে আপনি সিএনজি কিনে দিলেন জাকাতের টাকা দিয়ে, 3 মাস পরে দেখলেন যে সিএনজি বিক্রি করে ওটা দিয়ে গাঁজা কিনে খাচ্ছে। অথবা কোনো বোনকে আপনি সেলাই মেশিন কিনে দিলেন, 3 মাস পরে শুনলেন যে সেলাই মেশিন বিক্রি করে সে অন্য কাজ করতেছে বা খরচ করে ফেলছে। এইটা করলে চলবে না। পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা যদি জাকাত পে করি সেটা একটা অর্গানাইজেশন বা ফাউন্ডেশনের আন্ডারে কিংবা বোর্ডের আন্ডারে করতে হবে এবং রেগুলার বেসিসে প্রতি মাসেই এগুলোর মনিটরিং করতে হয়। এজন্য আমি বলবো যে বিচ্ছিন্নভাবে জাকাত আদায় না করে জাকাত যদি কোনো ফাউন্ডেশনের আন্ডারে, কোনো অর্গানাইজেশনের আন্ডারে, কোনো বোর্ডের আন্ডারে এটা যদি করা যায় এটা বেশি ইফেক্টিভ হবে। আপনি হয়তো আপনার 10,000 টাকা দিয়ে অল্প কিছু লোককে খাবার কিনে দিলেন, কিন্তু এরকম 500 লোক যদি 10,000 টাকা দেয়, এখানে কোটি কোটি টাকা, এটা দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব। আমাদের বাংলাদেশেও কিন্তু সরকারিভাবে বা জাতীয়ভাবে জাকাত বোর্ড আছে, কিন্তু সেটা হয়তো যে কোনো কারণেই সেই আস্থার জায়গায় যেতে পারেনি। এই সরকারি জাকাত বোর্ডকেই যদি আমরা খুব শক্তিশালী করতে পারতাম এবং দেশের সব ধনী লোকগুলো যদি ওখানেই জাকাত দিত এবং এটা সঠিক ডিস্ট্রিবিউশন হতো, তাহলে কিন্তু গরিব খুঁজে পাওয়া যেত না বাংলাদেশে। অথবা এরকম জাকাত কোনো ফাউন্ডেশন যদি থাকে, অথবা লেটসে আপনার থানায়, আপনি যেই থানার লোক অধিবাসী সেই থানার ধনী ব্যক্তিরা মিলে যদি আপনারা একটা অর্গানাইজেশন করেন যে আপনাদের সব জাকাতগুলো এখানে একীভূত করা হবে এবং মানুষের কাছ থেকে জাকাতগুলো নিয়ে সঠিকভাবে বন্টন করা হবে, এবং আপনারা প্ল্যান নিলেন যে আমরা প্রতি বছর 300টা ফ্যামিলি, 400টা ফ্যামিলিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এমনভাবে তাদেরকে জাকাত দেব যাতে অন্য কোথাও যে তাদের আর হাত পাতা না লাগে। সম্মানিত শুধু এভাবে যদি আমরা জাকাত দিই, আমার মনে হয় তাহলে দারিদ্র্য বিমোচন সম্ভব। অনেক ফ্যামিলি আছে যাদের ঘর নেই, আমরা জাকাতের টাকা দিয়ে তাদের গৃহায়নের ব্যবস্থা করে দিতে পারি। এই যে ঘূর্ণিঝড় আমপান চলে গেল, আমাদের উপকূলের যে এলাকাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি শুনেছি প্রায় আজকে পর্যন্ত 13-14 জন লোক মারা গিয়েছে, অনেক লোক গৃহহারা। আমাদের জাকাতের টাকাগুলো দিয়ে যদি আমরা তাদেরকে গৃহ বানিয়ে দিতে পারি, এটা খুবই পার্মানেন্ট সলিউশন। ওই ঘরে তারা থাকতে পারবে অনেক দিন, অর্থাৎ যেই পরিবারের জন্য যেটা সুইটেবল হয়। অনেক নিডি স্টুডেন্ট আছে, পড়াশোনা করতে পারে না, অনেক মেধাবী, আমরা জাকাতের টাকা দিয়ে তাদের স্কলারশিপের ব্যবস্থা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন, সেই সব কিছু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত যাতে আপনি কমেন্ট বক্সে জানান, তাহলে আপনার ওই কমেন্টে আরেকজন এসে পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। এবং আপনার কমেন্টে যদি কোনো প্রকার ভুল থাকে সেই ভুলটিও কিন্তু শুধরে দিবে এবং আপনি কিন্তু শুধরাতে পারবেন। প্রিয় দর্শক, একজন ভালো মানুষকে ভোট দিন এবং একজন ভালো মানুষকে পিছন থেকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দিন। আর যারা অসৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসে তাদেরকে তাদের পিছন থেকে সাহায্যের হাত সরিয়ে নিন, তাহলে তারা দুর্বল হয়ে পড়বে এবং বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, চাঁদাবাজি উঠে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।